দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ 24 ঘন্টায়। বেশ কিছুদিন ধরে আমরা এই অনুষ্ঠানে নিয়মিত কথা বলছি কোভিড-19 এর বিভিন্ন দিক নিয়ে, কিন্তু এর মাঝে দুর্নীতি বা দুর্নীতিবাজদের নানা ধরনের চেষ্টা সেটি থেমে থাকেনি। এরই মধ্যে ভার্চুয়াল যে কোর্ট, সেই কোর্টের সুযোগ নিয়ে ফার্মার্স ব্যাংক কেলেঙ্কারি, যেটি একটি বড় ধরনের ব্যাংক কেলেঙ্কারির ঘটনা, সেটির সাথে লুটপাটকারী হিসেবে যারা সম্পৃক্ত, যারা অভিযুক্ত, তারা কেউ কেউ জামিনও পেয়ে গেছেন। বিষয়টি এখন উচ্চ আদালতে মীমাংসা হবে। সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি ফার্মার্স ব্যাংক কেলেঙ্কারি, লুটপাটকারীদের শক্তি কোথায়। পুরো সময় আপনার সঙ্গে থাকবো আমি মাহফুজ মিশু। দর্শক, আমরা বলছিলাম ফার্মার্স ব্যাংক কেলেঙ্কারির এবং যে হোতারা, তাদের শক্তির কোথায়, শক্তির উৎস কি, সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। পাশাপাশি ব্যাংক কেলেঙ্কারির নানা দিকও খতিয়ে দেখতে চাই এবং এর ন্যায় বিচার কিভাবে নিশ্চিত হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ডক্টর খন্দকার ইব্রাহিম খালেদ। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জনাব মুরাদ রেজা, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী জনাব খুরশিদ আলম খান। আপনাদের তিনজনকে স্বাগত আজকের 24 ঘন্টায়। দেশের মানুষকে বাঁচাতে মহামারীর বিরুদ্ধে লড়ছি আমরা সবাই। সকল ডাক্তার ও নার্স, সশস্ত্র ও আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক সহ জীবন বাজি রেখে বাইরে থেকে কাজ করছেন যারা ও বাসায় থেকে নির্দেশনা মানছেন যারা, তাদের জানাই পরম শ্রদ্ধা। স্টে সেফ, স্টে স্ট্রং। আলোচনা শুরু করতে চাই খুরশিদ আলম খান, আপনাকে দিয়েই। আপনি এই মামলার আদ্যপান্ত জানেন এবং এই মামলার শুরু থেকেই বিষয়টি তদারকিও করছেন। যেটি সবচেয়ে বড় প্রশ্ন, সেটি হচ্ছে মামলাটির অনেকগুলো মামলা, তার ভিতরে একটি মামলায় টাঙ্গাইলের কোর্ট থেকে আমাদের এই সময়ের যে বিশেষ কোর্ট, ভার্চুয়াল কোর্ট, সেখান থেকে একজন বড় আসামি তিনি জামিনও নিয়েছেন। সেটির বিরুদ্ধে দুদক বা রাষ্ট্রপক্ষ নানা ধরনের আইনি প্রচেষ্টা আপনারা চালাচ্ছেন। আমি আপনার কাছে একটু বিনীতভাবে জানতে চাই, এই মামলাটির সর্বশেষ কি অবস্থা, এখন কোথায় দাঁড়িয়ে আছে আমরা এই মামলাটি নিয়ে? খুরশিদ আলম খান। আপনাকে ধন্যবাদ। দেখুন, আপনি যে মামলাটির রেফারেন্সটা দিলেন টাঙ্গাইলের, সেটি একটি আপনার মানি লন্ডারিং এর মামলা। মানি লন্ডারিং বলতে আমরা আপনারা যেটা বুঝেন, অর্থ পাচার। এই মামলাটি এফআইআর হয়েছে, চার্জশিট হয়েছে এবং এখন অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে। এই অবস্থায় গত 27শে মে দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটরকে কোনো কপি না দিয়ে, তাকে না শুনে টাঙ্গাইলের বিশেষ জজ আদালত ওনাকে জামিন দিয়েছেন। বিষয়টি আমরা জানতে পেরেছি গত 3 তারিখ। আমরা জানার সঙ্গে সঙ্গে আমরা হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের কোর্টে মামলাটি করি। আমরা মামলাটি করি স্টে চাই, যেহেতু একটা মানি লন্ডারিং প্রতিরোধ আইনেই বলা আছে, যিনি অভিযোগকারী, দ্যাট মিনস দুর্নীতি দমন কমিশন, তাকে কপি দিতে হবে, তাকে শুনতে হবে। আমরা সেই স্টেটমেন্ট দিয়ে বলেছি এটা একটা ফিনান্সিয়াল ক্রাইম। আপনারা জানেন ফার্মার্স ব্যাংকটা হলো ফিনান্সিয়াল ক্রাইমের হটস্পট সিন্স 2013। এই সিন্স 2013 একটা ফ্যামিলির সিন্ডিকেট, একটা অর্গানাইজড ওয়েতে ফিনান্সিয়াল ক্রাইমগুলো করে যাচ্ছে। যদিও এগুলি এখনো শেষ হয়নি, আদালতে বিচারাধীন। সেইখানে আমরা সরাসরি হাইকোর্টে আসি। হাইকোর্টে আসে বললাম যে আমাদেরকে না শুনে, আমাদেরকে কপি না দিয়ে ওনাকে জামিন দিয়েছে, আমরা জামিনের স্থগিত চাই। ফার্মার্স ব্যাংকের পক্ষে মিস্টার আমিনুদ্দিন, আমাদের বাড়ির প্রেসিডেন্ট, উনি ছিলেন। তার সঙ্গে ছিলেন মিস্টার বিপ্লব। ওনারাও স্বীকার করেছেন যে দুর্নীতি দমন কমিশনকে কপি দেওয়া হয়নি। দুপক্ষে শুনে মাননীয় অ্যাটর্নি জেনারেলকেও শুনে মহামান্য হাইকোর্ট ডিভিশনের ভার্চুয়াল বেঞ্চ পুরো জামিন আদেশটি বাতিল করে দিলেন। বাতিল করে দিয়ে বিশেষ জজ আদালত টাঙ্গাইলকেও বললেন, আপনি দুদককে কপি দিয়ে ইন প্রেজেন্স অফ দুর্নীতি দমন কমিশন আবার নতুন করে জামিনটি এটা শুনানি করেন। ইন দি মিন টাইম আজকে বিকেলে আধা ঘন্টা আগে আমরা জানতে পারলাম, এই গত 4 জুন হাইকোর্ট ডিভিশন যে আদেশটি দিয়েছিল টাঙ্গাইলের মানি লন্ডারিং কেসে, তারা ফার্মার্স ব্যাংকের পক্ষে রাশিদুল হক চিশতি কালকে আপিল বিভাগে আপিল করতে যাচ্ছেন। যদি আমরা এখনো কপি পাইনি, যদি কালকে আপিলে যদি তাদেরটা উঠে, আমরা অবশ্যই এটা কন্টেস্ট করব। এবং সেখানে 9 কোটি টাকার লন্ডারিংটা কিভাবে হয়েছে, একটা কোম্পানির নামে এগ্রিমেন্ট দেখানো হয়েছে, কোম্পানির নামে লোন স্যাংশন করিয়ে টাকাটা উঠিয়ে নিয়েছে উইদিন আওয়ার, বক্সিগঞ্জ জামালপুর থেকে টাঙ্গাইল ব্রাঞ্চে ট্রান্সফার করছে এবং সেখানে 50 লাখ 60 লাখ এই টাকাগুলি উঠিয়ে নিয়ে গিয়েছে। এবং যেই কোম্পানিটার নামে টাকাটা
উঠিয়েছে সেই কোম্পানির শুধু একটা লাইসেন্স ছিল, এবং আমরা দেখি যে দুর্নীতি দমন কমিশন ডিউরিং ইনভেস্টিগেশন কোনো এর ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। Fine. আমরা সে কথাগুলি আদালতকে বলেছি, আমাদের তথ্য উপাত্ত প্রমাণে এগুলি বেরিয়ে আসছে। আরো সবচেয়ে বড় ব্যাপার হলো ওই টাঙ্গাইল ওই ব্রাঞ্চের ওই সময় যিনি ম্যানেজার ছিলেন সোহেল রানা, গতকাল যিনি যাকে হাইকোর্ট জামিন দেননি, ওই আপনারা জানেন এখানে মিস্টার ইব্রাহিম খালেদ সাহেব আছেন, উনি বাংলাদেশ ব্যাংকে একসময় ছিলেন, উনি আমার চেয়ে ভালো জানবেন। মানি লন্ডারিং আইনে একটা শব্দ আছে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন, 2012 সনের আইনে, এটা সেকশন 2 এর ফতে একটা ডেফিনিশন দেওয়া আছে সন্দেহজনক লেনদেন। যদি অস্বাভাবিক কোনো লেনদেন হয় তাহলে তাকে সন্দেহজনক লেনদেন বলা হয়। 10 লাখ টাকার বেশি হলে সেটা ওই কনসার্ট ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে রিপোর্ট করতে হয়। আমরা দেখলাম সোহেল রানা এই যে সাসপিশিয়াস ট্রানজ্যাকশনগুলো হলো, 50 লক্ষ 60 লক্ষ টাকা উঠিয়ে নিয়ে অন্য অ্যাকাউন্টে চলে গেল, সেখান থেকে আবার টাকাটা লন্ডারিং হয়ে লেয়ারিং হয়ে আরেক পকেটে চলে গেল। তো সেখানে কোনো বাংলাদেশ ব্যাংকে কোনো রিপোর্ট করা হয়নি। কাজেই এখানে 4টে ইনগ্রেডিয়েন্টস। রিপোর্ট প্রদানকারী সংস্থা হলো ব্যাংক, টাঙ্গাইল ব্রাঞ্চ, ফার্মার ব্রাঞ্চ, এবং সন্দেহজনক লেনদেন ছিল, এসটিআর উনি করেননি, সাসপিশিয়াস ট্রানজ্যাকশনস, এবং টাকাগুলা আপনার প্লেসিং লেয়ারিং এর মাধ্যমে উঠিয়ে নিয়ে চলে গেছে। দ্যাট ইজ ক্লিয়ারলি কাম উইদিন দ্য অ্যাম্বিট অফ মানি লন্ডারিং আইন। আমরা সেটাই আদালতকে বোঝানোর চেষ্টা করেছি। আদালত খুব ধৈর্য সহকারে আমাদের দুপক্ষ শুনেছেন, এখন নতুন করে জামিন শুনানির আদেশ দিয়েছেন অন দ্য বেসিস অফ দ্য মেরিট, আমাদেরকে কপি দিয়ে। আমি খুরশিদ আলম খান আপনাকে একটু থামাচ্ছি, আবার আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক মন্ত্রী পরিষদ সচিব জনাব আলিমা মজুমদার, আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই দুদকের আইনজীবীর বক্তব্য শুনছিলেন। এই ব্যাংকটাকে উনি বলছেন যে এটা একটা ক্রাইমের হাব ছিল 2013 সাল থেকে। 2012 সালে ব্যাংকটি অনুমোদিত যদি ভুল না করি। ফলে এরকম একটি আর্থিক প্রতিষ্ঠান এমন পরিমাণ অপরাধ এবং এমন ধরনের অপরাধ করলো যে ব্যাংকটির নাম পর্যন্ত পাল্টে ফেলতে হলো, সেটি এখন পদ্মা ব্যাংক নামে অপারেশন করছে। ফলে এই ধরনের দুর্নীতির যদি বিচার আমরা না করতে পারি, সত্যি সত্যি ন্যায় বিচার, তাহলে সেটি পুরো আর্থিক খাতে শৃঙ্খলা বা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা, আলিমা মজুমদার সাহেব? ধন্যবাদ আপনাকে। আমি দুঃখিত, প্রথমে আমি ক্ষমা প্রার্থনা করছি। শুরু থেকেই আমি আসলে যান্ত্রিক গোলযোগের জন্য সকল বক্তব্য আমি শুনতে পারিনি। আমি খোরশেদ আলম খান সাহেবের বক্তব্য বোধহয় প্রথম দিকে কিছুটা মিস করেছি, তো পরে অবশ্যই পুরোটাই শুনেছি। যে কথাটা এসেছেন উনি, আদালত জামিন দিয়েছে, এখন এই জামিন নাকচের জন্য ওনারা চেষ্টা করছে। এই ক্ষেত্রে এর বেশি কিছু মনে করেন তো ব্যাংকের যেটা বলছেন, পাশাপাশি গোটা দেশের আর্থিক খাতের যেটা বলছেন, এখানে অবশ্যই উদ্বিগ্ন হওয়ার বিষয় হচ্ছে। শুধু এটাই না, আমাদের গোটা আর্থিক খাতের যে বিপর্যয় চলছে, বিশেষ করে ঋণ খেলাপি নামে যে বিপর্যয়টা চলছে, এখানে ব্যাংকে টাকা নেবে, ব্যাংকে টাকা দিয়ে ব্যাংকে টাকা দেবে না। আপনি আলিমা মজুমদার, আপনি যদি একটু ডান দিকে আসেন, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, আপনার মুখটা একটু যদি ডানে আসা সম্ভব কিনা। বামে? আমার ডানে, অর্থাৎ আপনার বামে। জি জি, এইভাবে বললেও হয়। আরেকটু। জি, আপনি বলতে পারেন। দেখেন, এখন আমি প্রযুক্তিতে খুব আনার জন্য আমি এতটা পারছি না। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমাদের আর্থিক খাতে অব্যবস্থাপনা শুধুমাত্র এই একটা ব্যাংকে নয়, প্রায় সকল ব্যাংকেই চলছে, প্রায় সকল আর্থিক প্রতিষ্ঠানেই চলছে, 2-4টা বাদ দিয়ে। এখানে আমাদের আর্থিক খাতে একটা শ্রেণী তৈরি করা হয়েছে, যারা ব্যাংক থেকে ঋণ নেবে, হাজার হাজার কোটি টাকা ঋণ নেবে, ওদের 1 লক্ষ কোটি টাকা হয়ে গেছে অনাদায়ী ঋণ, এবং তারা কোনো না কোনো ইয়েতে তারা পার পেয়ে যাবে, তাদের আবার সময় দেওয়া হবে, তাদের রিকনস্ট্রাকশন করা হবে। এটাকে এখন এই যে অবস্থাটা, এই যে আপনার বিচারহীনতার যে সংস্কৃতিটা, এটা কিন্তু ওইখান থেকে শুরু। এটা শুধুমাত্র বিচার আদালতে না, এখানে আমাদের এখানে এই জায়গাতেই শুরু বিচারহীনতার সংস্কৃতি। এই অবস্থা থেকে পার পেতে হলে আমাদেরকে প্রথমত ঋণ খেলাপির থেকে শুরু করতে হবে ব্যাপারটা। পাশাপাশি ব্যাংকের টাকা, যেটা খোরশেদ আলম খান সাহেব যেটা বলছেন যে 2টা ব্যাংকের টাকা এভাবে, এইটার টাকা সোনালী ব্যাংকের টাকা নিয়ে গেছে যারা, তাদের বিরুদ্ধে তারা ওইটা আইনের আওতায় আছে। এখানে বিচার আদালতের আদেশ সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না। আমার অনুরোধ থাকবে, দাবি থাকবে, যেটা যারা রাষ্ট্রপক্ষ আছেন তারা সকল প্রচেষ্টা চালাবেন যাতে
ওই লোকগুলি যারা দায়ী লোকগুলি আছে তাদের চূড়ান্ত শাস্তি হয়। জি, আমাদের সঙ্গে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মহোদয় আছেন জনাব মুরাদ রেজা। মুরাদ রেজা, আপনি নিশ্চয়ই সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার সাহেবকে শুনছিলেন। উনি একটা আশঙ্কা করছেন যে এরা অনেকেই পার পেয়ে যায়। ফলে এই ঘটনাটা আমরা জানি যে রাষ্ট্রপক্ষ খুবই সিরিয়াস এবং তার জন্য আইনি বাধ্যবাধকতার ভেতর থেকে রাষ্ট্রপক্ষ এবং দুদক যেভাবে ধরা সম্ভব এই মামলার আসামিদেরকে আইনগতভাবে সেই প্রচেষ্টা আপনারা করছেন। আপনাদের এখনকার অবস্থান কি? আপনারা কি এই সিরিয়াসনেসের মাত্রা এটি থাকবে, নাকি এই ঘটনায় যদি সত্যি সত্যি অপরাধীরা পার পেয়ে যায় তাহলে আমরা যাব কোথায়? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাই, আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক খাতে দুর্নীতি সহ সকল প্রকারের দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন এবং তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, দুর্নীতি করুক বা আর্থিক হোক যাই হোক, দুর্নীতির যেই করবে তাকে কখনো ছাড়া হবে না। এবং আমি বলতে চাই যে বিচারহীনতা আমি কোথাও দেখছি না। এখানে বিচারহীনতার প্রশ্ন আসছে না। এরা সব বিচারাধীন আসামি, যারাই আছেন বিচারাধীন আসামি। এমন না যে তাদের বিচার না করে কেউকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এই আমাদের প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন তার একটা জলজন্ত প্রমাণ হলো আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস। দুর্নীতি দমন ব্যুরো কমিশন তার কাজ করছেন, তার সাথে সাথে আমরা আর্থিক অনিয়মের ব্যাপারে ব্যাংকিং খাত বলেন, যেসব খাতই বলেন, আমরা সব সময় নিজের স্ব উদ্যোগে এসে সেখানে আমরা অংশগ্রহণ করি সেসব মামলায় এবং তাদের ব্যাপারে আমরা অত্যন্ত শক্ত অবস্থানে আছি। এ ব্যাপারে সন্দেহের কোনোই অবকাশ নাই। আমরা যখনই খবর পাই যে এরকম মামলা আসছে কোর্টে, তখনই আমরা সেখানে গিয়ে হাজির নিজস্ব উদ্যোগে, যদি যেখানে দুদক থাকুক যায় না থাকুক, কিন্তু দুদককে অথবা দুদকের নোটিশ দিতে হয়। দুদকের কে না শুনে কোনো সময় শুনানি করা যায় না। কয়েকটা ক্ষেত্রে এগুলি আইনের মধ্যেই বলা আছে, কিন্তু তারপরেও আমরা সংবিধানের মধ্যে আমাদেরকে সেই অধিকার দিয়েছে অ্যাটর্নি জেনারেল সাহেব বা অধীনস্থ বা অ্যাটর্নি জেনারেল বা এডিশনাল অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সবাই যে কেউই রাষ্ট্রের যে কোনো ইন্টারেস্ট, যাতে যেখানে রাষ্ট্রের ইন্টারেস্ট ক্ষুণ্ণ হবে সেখানে তারা আসতে পারেন এবং যে কোনো আদালতেই তারা হাজির হতে পারেন। সেই কারণে আমরা দুদক সহ যে কোনো দুর্নীতিবাজদের ব্যাপারে আমরা নিজেরা সহযোগে যাই হাজির হই, কারণ আমরা কোনো দুর্নীতিবাজ ছাড় দিই না বা দেওয়ার প্রশ্নও আসে না। এখানে আমাদের এই বিচারহীনতা বা বিচার হবে না এরকম এই মুহূর্তে এই ধরনের ধারণা করাটা অমূলক এবং এদের সব বিচারাধীন আসামি, এদের নিশ্চয়ই বিচার হবে এবং আমরা শেষ পর্যন্ত সেটা দেখব। জি, কারণ এই মামলাটাই যে 1800 কোটি টাকা লোপাট হলো, যার বলা হচ্ছে যে সম্পদ মূল্য 2600 কোটি টাকা, এই টাকাটা তো আত্মসাৎ হয়েছে এবং এই পরিমাণ টাকা যেটি রাষ্ট্রের টাকা সেটি আত্মসাৎ করার ঘটনায় কোনো কারণে যদি আপনি বা রাষ্ট্রপক্ষ যদি হেরে যান তাহলে তো সেটি রাষ্ট্রেরও এক ধরনের আইনি পরাজয় হবে নিশ্চিতভাবেই। ফলে আপনি রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল অফিসে কাজ করলে আপনি তো আইনজীবী হিসেবে সেটি আমি একটু আগেই বললাম এ ধরনের ধারণা অমূলক। আমরা আপনারা যদি আমাদের এইসব মামলার ইতিহাসটা ঘেঁটে দেখেন, আমাদের কাজের ধারা, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমরা সবসময় এ ব্যাপারে অত্যন্ত সজাগ আছি এবং আমরা এই এই হাইকোর্ট থেকে শুরু করে একদম অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত প্রতিটা মামলাতে আমরা যদি কেউ বেইল হোক বা যে কোনো কিছু করুক বা মামলা স্থগিত কোনো আবেদন করে, আমরা সবসময় সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং সে একদম অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত আমরা গিয়েছি এবং ইনশাআল্লাহ এখন পর্যন্ত আমরা সাকসেসফুল আছি। এবং যারা এরকম বেইল পাচ্ছে সেসব ব্যাপারেও আমরা সাথে সাথে উদ্যোগ নিচ্ছি। জি, খন্দকার ইব্রাহিম খালেদ স্যার আছেন আমাদের সঙ্গে। স্যার, আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন এবং পুরো বিষয়টা আপনার ভালো মতোই জানা। প্রশ্নটা হচ্ছে যে আমরা একটা সংকটকাল পার করছি, করোনা সংকটের কথা বলছি, এরকম সময়ে তারা এরকম জামিনের পরিকল্পনাও করতে পারেন এবং সেই সুযোগটা খানিকটা নিয়েছেন, আদালতও সেটি দিয়েছেন, ফলে সেটা আদালতের বিষয়। কিন্তু তার মানে তারা তো এই মামলা থেকে যে কোনোভাবে বাঁচার জন্য এক ধরনের প্লট নিশ্চয়ই তৈরি করেছেন। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষ বলেন, দুদক বলেন, সরকার বলেন, তাদের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন খন্দকার ইব্রাহিম খালেদ?
জি, আমি বলবো যে বিচার তো ব্যাংকের সর্বশেষ প্রক্রিয়া। ব্যাংক সাধারণত বিচার পর্যন্ত যেতেই চায় না, অর্থাৎ বিচার করতে হয় এমন ঘটনা যাতে না ঘটে, একটা সিস্টেমের মধ্যে চলতে চায়। সেই জন্য আমরা বলি বিচারের চাইতে, অর্থাৎ আইনের চাইতে মানুষ বড়। তো ব্যাংক যখন অনুমতি দেওয়া হয় গঠন করার জন্যে, তখন দেখা হয় কারা ব্যাংকটা নিচ্ছেন, কে নিচ্ছেন, কী তার ব্যাকগ্রাউন্ড, এগুলো দেখে করা হয়। তো আমি এখানটাই বলবো যে আপনি যদি আগের ব্যাংকগুলো, যেমন আমি তো সেই 60 দশক থেকে ব্যাংকিং করি, ওই সময় যারা ব্যাংকের মালিক ছিলেন তারা কিন্তু এমন কিছু লোক যাদের নাকি সামাজিক অনেকগুলো গর্ব করার মতন তাদের ব্যাপার ছিল, যে তারা অন্যায়ের মধ্যে যাবেন না। কিন্তু স্বাধীনতার পর, ইমিডিয়েট পরে না, এই বর্তমানে কিছু কাল যাবত আমরা দেখছি এমন সব ব্যক্তিদেরকে ব্যাংক দেওয়া হচ্ছে যাদের ওখানে কিছু না ঘটলেই বরং আমরা আশ্চর্য হব। তারা এমনই মানুষ, ক্ষমতা সম্পন্ন, এবং ক্ষমতা নিয়েই তারা লাইসেন্স পেয়েছেন, তারা ধরা ক্ষেত্রে সরাজ্ঞান করেন। সেই জন্যে এই ধরনের ঘটনা ঘটছে। যেমন এর আগে বেসিক ব্যাংকের যেটা ছিল সবচেয়ে ভালো ব্যাংকের দেশে, ছোট্ট, কিন্তু সেখানে সরকার এমন একটি মানুষকে চেয়ারম্যান করলেন যে মানুষটি শতকরা 80% টাকা মেরে দিয়ে সবাইকে নিয়ে চলে গেল, তার কোনো বিচার হলো না। এখন বিচার না হওয়ার সংস্কৃতি তো হচ্ছে। তার চেয়ে বড় কথা, এই ধরনের লোক ব্যাংকে কেন আসবে? ব্যাংকে চাকরি করা বা অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্যে একটু ভিন্ন ধরনের লোকের প্রয়োজন, সেইটি সরকার নজরে রাখছেন না। আমি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, সেখানে আপনি দেখুন, কংগ্রেস তো দীর্ঘকাল শাসন করেছে, এখন মোদী সরকার, তাদের কেউ কি কোনো ব্যাংকে আছে? খুঁজে পাবেন না। কিন্তু আমাদের এখানে শেষের দিকে যে ব্যাংকগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই সরকারের সংশ্লিষ্ট লোক। এই কারণেই অঘটনগুলো ঘটছে, আমাদের বিচারের দ্বারস্থ হতে হচ্ছে। তো সেই জন্য আমি মনে করি যে ব্যাংক দেবার যে প্রক্রিয়া, সেটিকে স্বচ্ছ করা দরকার। সেটি আগে যেমন ছিল বা বিদেশে যেমন, তেমনটি মেনে চলা দরকার। এখন আসেন বিচারের ব্যাপারে। বিচারহীনতা খুব নতুন ব্যাপার নয় আমাদের দেশে। ব্যাংকিং ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হলমার্ক থেকে শুরু করে এ পর্যন্ত অনেক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এখনো পর্যন্ত একটা কংক্রিট বিচার হয়ে গেছে এমন কিছু পাইনি। হয়তো যারা বিচারাঙ্গনে আছেন বলবেন যে এটা একটা প্রসেস, প্রক্রিয়া, সময় লাগে, কিন্তু তারাই এবার বলেন, উকিল সাহেবরা বা জাস্টিসরা বলেন যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এই কথাটা তাদের থেকেই আমরা শুনি। তো যদি আপনি নিজেই ডিলে করেন, তো জাস্টিস ডিনাই করার ব্যাপারে চলে গেল। এখন সেই পর্যায়ে চলে গেছে। এটি বিচারাঙ্গনের ব্যাপার, বিচারকরা ঠিক করবেন। আরেকটি ব্যাপার হলে বিচারক যে বিচার করেন তার কিন্তু কতগুলো প্রক্রিয়া আছে। টাঙ্গাইলে যে হয়েছে সেখানে সব রকমের নিয়ম মানা হয়তো হয়নি, যেটা শুনলাম, দুদক নোটিশই পাইনি। আরেকটি ব্যাপার যে গোপন করে কাজ করলে তখন এই জিনিসগুলো ঘটে থাকে। সেই জন্য রাষ্ট্রপক্ষকে সক্রিয় হতে হবে, এবং জনাব খুরশিদ আলম যে কথাটা বললেন, তাদের উপরে আমার পূর্ণ আস্থা আছে যে তারা ব্যাপারটাকে এরকম ঘটতে দেবেন না। তো যেহেতু আমাদের এখানে শত্রুপক্ষ যদি বলি, অর্থাৎ যারা খারাপ কাজ করেন, তারা শক্তিশালী, তারা সরকারের সঙ্গে যোগাযোগ রাখেন, তারা বিচার বিভাগকে ঠকাতে চান। সেই জন্যে রাষ্ট্রপক্ষে আমরা যারা থাকি, বিশেষ করে আইনের দিকে, তাদেরকে একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে বলে মনে করি। জি স্যার, আমরা একটা বিরতিতে যাচ্ছি। একটা বিরতি থেকে ফিরে আমরা রাষ্ট্রপক্ষ, বিশেষ করে দুদকের আইনজীবীর কাছে, খুরশিদ আলম ভাই, আপনার কাছে যে জানতে চাই, এই যে হাজার কোটি টাকা লুটপাতের দায় যাদের বিরুদ্ধে, তারা নিম্ন আদালত থেকে জামিন পেলেন, সেটা তো অবশ্যই একটা আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমাদের শ্রদ্ধা করতে হবে। কিন্তু সেই আইনি প্রক্রিয়ায় দুদক বা রাষ্ট্রপক্ষ, আপনাদের কোনো ব্যর্থতা ছিল কিনা, বা আদালতের কাছে বিষয়টিকে যৌক্তিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে কিনা, আমরা সেই প্রশ্নটা আপনার কাছে রেখে একটা বিরতিতে যাচ্ছি। একটু পরেই ফিরবো এবং আপনার কাছ থেকে সেই উত্তর শুনতে চাই। দর্শক নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন।
দর্শক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ফার্মার্স ব্যাংক কেলেঙ্কারি নিয়ে কথা বলছি আমরা আজকের 24 ঘন্টায়। আমাদের সঙ্গে দুদকের আইনজীবী জনাব খুরশিদ আলম খান আছেন। খুরশিদ আলম খান, আপনার কাছে একদম সুস্পষ্ট প্রশ্ন, এই মামলায় যখন নিম্ন আদালত থেকে একজন আসামি জামিন পান, যে বিষয়টা সবাই জানে, পুরা সারা দেশে আলোড়ন করা একটা মামলা, সেটি আইনগতভাবে আপনাদের দুদকের যারা আইনজীবী তাদের কোনো ব্যর্থতা নাকি এর পেছনে অন্য কিছু থাকতে পারে? খুরশিদ ভাই, আপনি কি আমার প্রশ্ন শুনতে পেয়েছেন? প্রশ্ন হচ্ছে যে এই যে হাজার কোটি টাকা লুটের দায়ে অভিযুক্তরা যখন নিম্ন আদালত থেকে জামিন পান, সেটি তো একটা ভুল বার্তা মানুষের কাছে যেতে পারে। ফলে সেই আইনি লড়াইয়ে দুদক কি করলো, বা এটি দুদকের এক ধরনের পরাজয় কিনা? খুরশিদ ভাই সম্ভবত আমাকে শুনতে পাচ্ছেন না, আমরা ওনার কাছে আবার আসবো। আমি একটু আলিমাম মজুমদারের কাছে যেতে চাই। আলিমাম মজুমদার স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি আপনাকে, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, প্রশ্নটা হলো যে এত বড় একটা কেলেঙ্কারির ঘটনা, এটা দেশের পুরো ব্যাংকিং সেক্টরকে কি বার্তা দেয়, এবং এটির যে একটা ন্যায় বিচার হবে সেটির বিষয়ে আপনি কতখানি আশাবাদী? আগের অংশে আপনি বেশ কিছু হতাশার কথা বলছিলেন, কিন্তু এখানে রাষ্ট্রপক্ষ, অ্যাটর্নি জেনারেল অফিস বা দুদক, তারা খুবই কনফিডেন্ট যে তারা এই মামলাটিকে সহজে ছাড়বে না। এটি আপনার মধ্যে খানিকটা আশা সঞ্চার করে কিনা? ঠিক আছে, আপনি যেটা বলছেন যে এখানে যে প্রথম কথা হচ্ছে 1000 কোটি টাকার যেখানে আত্মহত্যার মামলা, এখানে নিম্ন আদালত থেকে আসামিরা জামিন পেয়ে গেল। এখানে দুদকের যারা আইনজীবী ছিলেন বা দুদকের যারা কর্মকর্তা ছিলেন তাদের কোনো ব্যর্থতা আছে কিনা এটা কিন্তু তলিয়ে দেখা দরকার আছে। এবং সেটা তলিয়ে দেখার দায়িত্ব কিন্তু দুর্নীতি দমন কমিশনের। তারা দেখা দরকার যে তাদের ওই আদালতে যে আইনজীবীরা ছিলেন এবং দুদকের যে কর্মকর্তারা নিয়োজিত ছিলেন তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন কিনা। আর এর পরবর্তী স্তর থাকছে উচ্চ আদালতে। উচ্চ আদালতে এখানে উচ্চ আদালতের পক্ষ থেকে এডিশনাল অ্যাটর্নি জেনারেল সাহেব এখানে যেটা বলেছেন যে তারা ইতিমধ্যেই 2টা মামলা দিয়ে স্টে করেছেন, বাকিগুলিও অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে এবং সহসায় সেগুলি নিষ্পত্তি হবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করছেন। আমরা আশা করব এই জাতীয় অপরাধ যারা করেছে, এই জাতীয় অপরাধ যারা করেছে, যদিও জামিন বিচারে সরাসরি অংশ না, কিন্তু এই জাতীয় অপরাধ করে আসামিরা যদি খালাস পেয়ে যায়, এই জাতীয় অপরাধ করে যদি আসামিরা যদি জামিন পেয়ে যায় তড়িৎ গতিতে, তাহলে কিন্তু একটা ভুল বার্তা জনগণের কাছে যায় যে এইসব অপরাধ করলেও কিছু হবে না। তখন আবার নতুন করে অপরাধ করার জন্য কিছু লোক এখন তৎপর হয়ে পড়ে। ধন্যবাদ। আসামি হিসেবে যাদের নাম আসছে, ধরেন রাশেদুল হক চিশতি বা মাহবুবুল হক চিশতি, তারা কিন্তু এই ব্যাংকটির একজন চেয়ারম্যান ছিলেন এবং তিনি নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের যে নিজস্ব তদন্ত, সেখানে তার কথা বলাও হয়েছে, তারপরেও তার নামে, চেয়ারম্যানের নামে, জনাব মহিউদ্দিন খান আলমগীরের নামে কোনো মামলা হয়নি। ফলে সেই বিষয়টি বা কি বার্তা দেয়? এই বিষয় সম্পর্কে আমি সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তির সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না। এই সম্পর্কে যেহেতু বাংলাদেশ ব্যাংক বা দুর্নীতি দমন কমিশন এই জিনিসগুলি দেখছে, তারা বলতে পারবে। আপনার বেসিক ব্যাংকের চেয়ারম্যান যিনি ছিলেন ওনার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, এটা নিয়ে অনেক কথা আছে। এটা নিয়ে পার্লামেন্টে অর্থমন্ত্রী বলেছিলেন, তখনকার অর্থমন্ত্রী বলেছিলেন যে তখন সেই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হবে, সেই মামলার চেয়ারম্যানকে আইনের আওতায় আনা হবে, কিন্তু আনা হয়নি। কেন আনা হয়নি এটা দুর্নীতি দমন কমিশন তদন্ত করে কি পেয়েছে তারা বলতে পারবেন। ঠিক তেমন ভাবে ফার্মার্স ব্যাংকের ব্যাপারে যে চেয়ারম্যানের ব্যাপারে যে বিষয়টা আসছে এটাও তারা বলতে পারবেন। আর পাশাপাশি যারা এখানে অ্যাটর্নি জেনারেল অফিস যারা আছেন তারা বলতে পারবেন, তারা কেস রেকর্ডগুলি দেখে। জি, খুরশিদ আলম খান, এবার নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, খুরশিদ ভাই, আপনার কাছে যে প্রশ্ন ছিল বিরতির আগে, এই যে টাঙ্গাইলের ঘটনায় তারা যে জামিন পেলেন, সেটি একটি ভুল বার্তা দেয় কিনা, বা মানুষ ভাবতে পারে কিনা যে দুদক এই মামলাটির ক্ষেত্রে সিরিয়াস না, অথবা দুদকের এক ধরনের আইনি পরাজয় হলো প্রাথমিক একটা? জি 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 না, জি আমি আপনাকে ব্যাপারটা পরিষ্কার করছি। দেখুন, যখন টাঙ্গাইলের যিনি আপনার আমাদের পাবলিক প্রসিকিউটর ছিলেন, আমি ফোন কালেক্ট করে ওনার সঙ্গে নিজে কথা বলেছি। উনি বলেছে, স্যার আমি সার্বক্ষণিক
কোর্টের আশেপাশেই ছিলাম, ভিডিও অনলাইনেই ছিলাম, কিন্তু আমাদেরকে কোনো কপি দেওয়া হয়নি, আমাকে বলাও হয়নি। এবং সেটা তো হাইকোর্ট ডিভিশনে যখন আমরা শুনানি করি তখন চিশতির লয়ার স্বীকার করছে যে আমরা দুদকের আইনজীবীকে পাইনি। আমরা তাকে এটাও বলেছি যে আপনাকে খুঁজে পাইনি, এটা কি ঠিক কিনা? বলে যে এটা মোটেও ঠিক না। এবং এই যেই 5টি মামলায় 7 দিনের মাথায় বেল হলো, ঢাকা কোর্ট থেকে 18 তারিখ 2টা, 19 তারিখে 2টো, টাঙ্গাইলে 27 তারিখে 1টি। আমরা এই 5টি মামলায় দুদকের পাবলিক প্রসিকিউটরের কোনো নেগলিজেন্স আমি ব্যক্তিগতভাবে আমি পাচ্ছি না। এবং আমি নিজে প্রত্যেকটা পাবলিক প্রসিকিউটরের সঙ্গে কথা বলেছি। আপনি হয়তো আজকে একটা খবর পেয়েছেন, রানা প্লাজার সোহেল রানা, ওনার জামিন দিয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত, সেটা হাইকোর্ট ডিভিশন আজকে স্থগিত করে দিয়েছে টিল রিওপেনিং পর্যন্ত। কাজেই আমি কোথাও পাচ্ছি না। এখানে মিস্টার ইব্রাহিম খালেদ সাহেব একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ল অফ ইকুইটির একটি ম্যাক্সিমের কথা বলেছেন, জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড। আমি শুধু, উনি অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের দেশের, শুধু আমি ওনাকে একটা কথা বলতে চাচ্ছি, এই কথাটা বলে বলে আমরা হাইকোর্টের অনেক প্রসিডিংকে ভ্যাকেট করে ট্রায়াল করে মামলা শুরু করেছি, কিন্তু ওনাদের পক্ষে যারা লয়ার আসেন, বিজ্ঞ আইনজীবী, ওরা বলে যে এর বাইরের ইকুইটির ম্যাক্সিম হলো জাস্টিস হারিট জাস্টিস বারিট। এবং এই কথাটা গতকাল আমরা সোহেল রানা, যিনি রানা প্লাজার যিনি আপনার টাঙ্গাইল ব্রাঞ্চের ম্যানেজার ছিলেন, ওনার ওই ক্ষেত্রেও এই ধরনের আর্গুমেন্ট হয়েছে। কাজে এটা দুদিক দেওয়া যায়। ওনারা যখন বেল পায় তখন মামলা স্টে করতে চায়, মামলা যখন স্টে হয় তখন তো আমি সঙ্গে সঙ্গে স্টে ভ্যাগেট করতে পারি না। আমি বিং এ লয়ার, বিং এ কমিশন, আমাকে তো সব লফুলি ফেস করতে হবে। আলী ইমাম সাহেব যে কথাগুলি বললেন সেটা বাস্তব কথা, ডক্টর ইব্রাহিম খালেদ সাহেব যেটা কথা বললেন সেটা বাস্তব কথা, কিন্তু আমি যখন কমিশনকে রিপ্রেজেন্ট করব আমাকে লফুলি যেতে হবে। একটা ল পয়েন্ট থাকলেই তো হাইকোর্ট স্টে দিচ্ছে, হাইকোর্ট স্টে দিলেই আমি বলতে পারবো না এটা হাইকোর্ট অন্যায় করছে। আরেকটা বিষয় একটু জানতেই চাই, ধরেন ব্যাংকটির যিনি চেয়ারম্যান ছিলেন ফার্মার্স ব্যাংকের, সাবেক ফার্মার্স ব্যাংক, এখন যেটি পদ্মা ব্যাংক, তার কথা বা তার সংশ্লিষ্টতা নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে অন্যান্য প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনেও বলা হয়েছে, কিন্তু তাকে মামলায় কেন অন্তর্ভুক্ত করলেন না? নিশ্চয়ই আপনাদের কোনো ব্যাখ্যা রয়েছে। রাইট, হ্যাঁ, না না আমি বলি, একটু বলি শুনেন। যেই 5টি মামলা রাশিদুল হক চিশতি এবং আপনার ওর বাবা বাবুল চিশতির এবং তার ওয়াইফ রোজি চিশতি এবং বোনদের ফ্যামিলি সিন্ডিকেটে এখন বিচারাধীন, একটা মামলা সাক্ষী চলছে, এই 5টা মামলাই হলো মানি লন্ডারিং এর মামলা। আমরা দুর্নীতি দমন কমিশন এফআইআর এবং চার্জশিট মানি লন্ডারিং এর ইনভেস্টিগেশন করতে গিয়ে ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের কোনো ট্রানজ্যাকশন পাওয়া যায়নি। আমি তো তাকেই ধরতে পারবো যার বিরুদ্ধে ক্রেডিবল এভিডেন্স মিনিমাম থাকবে একটা ট্রানজ্যাকশনের। যেমন রোজি চিশতি, বাবুল চিশতির ওয়াইফ, ওনার ট্রানজ্যাকশন ওনার অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেছে, একটা ফ্যামিলি 40-50টা অ্যাকাউন্ট করছে, ওনার মেয়ের নামে অ্যাকাউন্ট আছে, ফিকটিশিয়াস অ্যাকাউন্ট আছে, ফিকটিশিয়াস কোম্পানির নামে অ্যাকাউন্ট আছে, লাইসেন্স আছে, কোম্পানি নাই। তো আমি তো ধরতে পারবো যার অ্যাটলিস্ট মিনিমাম একটু ইনভলভমেন্ট থাকে। হাইপোথেটিক্যালি হয়তো ওনারটা থাকতে পারে, স্বাভাবিক। আমাদের দেশের যদি সোশিও ইকোনমিক ফ্যাকচুয়াল সার্কামস্টান্সেস যদি দেখেন, প্রত্যেকেই একটা গডফাদার থাকে বিহাইন্ডে, গডফাদার ছাড়া তো এই কাজগুলো হয় না। কিন্তু সেই হাইপোথেটিক্যালের বেসিসে তো আমি কাউকে আসামি করতে পারি না, কারণ আলটিমেটলি আমাকেই আদালতে মামলাটা প্রমাণ করতে হবে। আমি যদি প্রমাণ করতে ব্যর্থ হই তাহলে তো বার্ডেন লাইজ আপন মি, তখন আমি আপিল করব, আপিল করে বা অ্যাপিলেট ডিভিশনে যাব, কিন্তু হাইপোথেটিক্যালের উপর তো আমি যেতে পারবো না, প্রেডিকশনের উপর তো আমি মামলা করতে পারবো না। আমাকে মামলা করতে হলে ক্রেডিবল মিনিমাম এভিডেন্স থাকতে হবে। আপনার পয়েন্ট আমি পেয়েছি। আমি একটু অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মহোদয় আপনার কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই টাঙ্গাইলের ঘটনা শুনলেন যে একজন পাবলিক প্রসিকিউটর তিনি অবহিতই নন, কিন্তু জামিনটা হয়ে গিয়েছে এবং দুদকের আইনজীবী মহোদয় দাবি করছেন যে তার পাবলিক প্রসিকিউটরের কোনো অবহেলা ছিল না। ফলে এই বিষয়গুলো খতিয়ে দেখার কোনো সুযোগ উচ্চ আদালতের বা আপনাদের রয়েছে কিনা? এই প্রশ্নের তো উত্তর উনি দিয়ে দিয়েছেন। উচ্চ আদালত তো এই মামলাটাকে ওই জামিনটাকে স্টে করে দিয়েছেন, শুধু ওই গ্রাউন্ডে স্টে না, একদম অর্ডারটাকে বাতিল করে দিয়েছেন ওই গ্রাউন্ডে। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় জনাব আলী ইমাম সাহেব এবং আমাদের ইব্রাহিম খালিদ সাহেব যেটা বলেছেন, সেটা আমি একটু আলম সরকার সাহেব কথার সঙ্গে তাল দিয়েই বলতে চাই যে এইসব ম্যাক্সিম আছে। আমরা আসামি যতই গ্রহিত কাজ করুক না কেন, আমাদের দায়িত্ব হচ্ছে, কোর্টের দায়িত্ব হচ্ছে, আমাদের সবারই দায়িত্ব হচ্ছে অফিসার অফ দ্য কোর্ট হিসেবে ন্যায় বিচারটা দেওয়া, এবং এই ন্যায় বিচার দেওয়াটাই হলো মুখ্য উদ্দেশ্য এবং সেটার আলটিমেট রেজাল্টটা এনে দেওয়া। এবং
এই রেজাল্টটা এনে দেওয়াটাও আমাদের দায়িত্ব। এখানে আমি বলবো ওনাদের ভয়টা অমূলক, যে এরা বোধহয় ছাড়া পেয়ে যাচ্ছে, এদের ব্যাপারে বিচার হবে না, বিচারহীনতা। এখন হলমার্কের কথা বলছেন, বিভিন্ন ব্যাংকের কথা বলছেন, কিন্তু এখন পর্যন্ত একটাও দেখাতে পারবেন না যে যেখানে ওরা মুক্তি পেয়ে চলে আসছেন। আর জামিন পাওয়া আর মামলায় মুক্তি পাওয়া কিন্তু দুটা ভিন্ন বিষয়। Definitely. জামিন হচ্ছে কোর্টের ডিসক্রিপশন, জামিন দিলেই যে সে মামলায় জিতে গেল বা মামলার একটা ডিসিশন হয়ে গেল তাই না। এখানে জামিন দেওয়ার অনেকগুলি ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর নিয়ে আমি এখানে বলতে চাই না। এখন ওনারা কিন্তু এমন আসামি না যে কয়েকদিন আগেই ধরা পড়েছে, বেশ কিছুদিন ধরে আছে, কিন্তু আমরা তো প্রতিবারই ওনাদের জামিনটাকে বাধা দিয়েছি। এই প্রথম ওনারা জামিন নেন নাই, জজ কোর্ট থেকে জামিন পেয়েছেন, আমরা হাইকোর্টে স্টে গেছি, হাইকোর্ট যদি জামিন দেয় আমরা অ্যাপেলেট ডিভিশন থেকে স্টে করেছি। একই মামলায় বারবার ওনারা আসে, কারণ ওইটা ওনারা আসতে পারেন। যে কোনো আসামি বারবার ভিন্ন ভিন্ন গ্রাউন্ড নিয়ে বিভিন্নভাবে আসেন, ওনারা ওনাদের জামিন করার চাবার অধিকার আছে, আমাদেরও বাধা দেওয়ার অধিকার আছে, আমরা সেটা বাধা দিচ্ছি। এবং হেভেন উইল নট ফল, আমি একটা কথা বলতে চাই, যদি ওরা কেউ জামিন পায়, কিন্তু আমরা এখন পর্যন্ত আল্লাহর রহমতে সাকসেসফুল থেকেছি জামিন দিতে। যে এখন প্রতিটা মামলা তো একই ধরনের ক্যাটাগরিতে না, কিছু বেশি মামলার বেশি কিছু এফআইআর চার্জশিট আছে একরকম, কিছু আছে আরেক রকম। কিছু মামলা চার্জশিট হয়েছে, কিছু মামলা চার্জশিট হয়নি, কিছু মামলায় অনুসন্ধান পর্যায়ে রয়ে গিয়েছে। আর আমি আর্থিক অনিয়মের মামলার ব্যাপারে একটা জিনিস বলি, এটা কিন্তু সাধারণ দুর্নীতি বা সাধারণ অপরাধের মতো মামলা না। আর্থিক অনিয়মটা একটা খুব স্পেশালাইজড কাজ, এটা খুবই সময় সাপেক্ষ। এটা শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী দেখা যায়। আর্থিক অনিয়মের জন্য আলাদা কোর্টও আছে বিদেশে, যে সেই মামলায় স্পেশাল প্রসিকিউটর আছে যারা এই বিষয়ে খুবই দক্ষ, এবং এটা কারণ এবং ইনভেস্টিগেশন অফিসারও আছে, তারাও খুবই দক্ষ, তাদেরকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয়। আমাদের দেশেও বিভিন্ন দেশ থেকে মানি লন্ডারিং এর উপরে এটা একটা নতুন বিষয় আমাদের দেশে, এবং সেই ব্যাপারে আমাদের দেশেও বিভিন্ন দেশ থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, বা আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকের যে ইন্টেলিজেন্স ব্যুরো আছে সেখানেও ট্রেনিং দেওয়া হচ্ছে। এটা ইনশাআল্লাহ আমরা এখন অনেক দূর এগিয়ে গিয়েছি, কিন্তু পাল্লা দিয়ে যারা এগুলি করছে তারাও চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে ব্যাংকিং খাতে বা আর্থিক অনিয়মের খাতে, হলমার্ক বলেন, বেসিক ব্যাংক বলেন, বা পার্টনার্স ব্যাংক বলেন, কেউ কখনো ছাড়া পেয়ে গেছে। কিন্তু আপনারা জামিনটাকে বড়ভাবে দেখবেন না, জামিন অত বিষয় না, বিষয় হচ্ছে আমরা কিভাবে এই মামলাটা করব। আমি একটু খন্দকার ইব্রাহিম খালেদ স্যারের কাছে যেতে, স্যার অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মহোদয় স্পষ্ট করেই বলছেন যে জামিনটাকে বড় করে দেখার সুযোগ নাই, এবং উনি দায়িত্ব নিয়ে বলছেন এখন পর্যন্ত এরকম আর্থিক কেলেঙ্কারির মামলায় কোনো ব্যাংক বা কেউ একদম মুক্ত হয়ে গেছেন সেরকম উদাহরণ নাই। সেটি একাংশে তো সত্যি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে একটা ব্যাংক, যে ব্যাংকটা প্রায় পুরোটাই আসলে লুটপাট হয়ে গেছে, এবং সেটার পরিচালনা পর্ষদ সেটির দায় এড়াতে পারে কিনা। দুদক বলছেন যে এটির চেয়ারম্যান বা পরিচালনা পর্ষদের অন্য সদস্য যাদের নাম আসেনি তাদের সংশ্লিষ্টতা বা তাদের সরাসরি ট্রানজ্যাকশন পাওয়া যায়নি, কিন্তু বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী পরিচালনা পর্ষদের দায় এড়ানোর সুযোগ আছে কিনা? এটা বিষয় তদন্ত করে যেটা পাচ্ছেন সেটাই দুদকই উঠে ধরবেন। আমাদের খন্দকার ইব্রাহিম খালেদের কাছে প্রশ্ন করেছি। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু একটা কোয়াসি, জি আপনি বলুন খন্দকার ইব্রাহিম খালেদ। কোর্টের বিচারের আগে আরেকটি বিচার প্রক্রিয়া আছে। জি, ব্যাংকের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হলেন একটা কোয়াসি জুডিশিয়াল অর্গানাইজেশন, সেই জন্যে তার কিছু ক্ষমতা আছে ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের আন্ডারে, যেটা বাংলাদেশ ব্যাংকের প্রয়োগ করার কথা। বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে দেখা যায় তারা কিন্তু অফিসগুলো বের করেছে, কিন্তু তারা তাদের যে ক্ষমতা প্রয়োগ সেটা করতে পারেনি। যেমন যে ঘটনাটা ফার্মার্স ব্যাংকে ঘটেছিল, তার জন্য আমরা মনে করি সর্বোচ্চ সংস্থা হিসেবে বোর্ড, চেয়ারম্যান এবং বোর্ড, তারা এটার জন্য দায়ী। সেই ক্ষেত্রে ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের ক্ষমতা অনুযায়ী, প্রদত্ত ক্ষমতা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের উচিত ছিল বোর্ডটাকে ডিসলভ করে দেওয়া,
কিন্তু আমরা দেখতে পাই যে যেহেতু যিনি চেয়ারম্যান তিনি একজন মন্ত্রী ছিলেন, অন্যরা সব সরকারের সঙ্গে সম্পৃক্ত, সেই জন্যে কেন্দ্রীয় ব্যাংক সেই সাহসটি করেননি। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকে তার যে কোয়াসি জুডিশিয়াল ক্ষমতা প্রয়োগ করা, সেইটির থেকে সরকার যেভাবেই হোক তাকে বিরত রেখেছে, তাকে তার ক্ষমতা পালন করতে দিচ্ছে না। এটা কিভাবে দিচ্ছে না হয়তো বলবেন যে সরকার কি করেছে, তা নাহলে সরকার এর সামনে ক্ষমতা প্রয়োগ করা কেন হলো না, এটা দেখে আমাদের বুঝতে হবে সার্কামস্ট্যান্সিয়াল যে পারছেন না। ঠিক একই কথা বেসিক ব্যাংকে যদি আপনি দেখেন, ওই চেয়ারম্যানকে কিন্তু পদচ্যুত করেননি, বাংলাদেশ করতে পারেননি, তিনি নিজে পদত্যাগ করে চলে গেছেন। তো এই যে ব্যাপারগুলো আমার মনে হয় যে ব্যাংকিং ক্ষেত্রে একটু ভিন্ন, ব্যাংকের ক্রাইমগুলো ভিন্ন। সেই জন্যে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা, যেটা তাদের নিজস্ব ক্ষমতা ব্যবহার করার যে শক্তি, সেইটি তাকে ফেরত দিতে হবে এবং সেইখানে সরকারের সদিচ্ছা থাকতে হবে। কারণ সরকারের সদিচ্ছা না থাকলে করা মুশকিল। কয়েকদিন আগে আপনারা দেখেছেন, কয়েক আগে যে মোদী সরকার যখন ওদের দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে কিছু করতে বলেছিলেন, তিনি রাজি হননি এবং মতদ্বৈততা হতে গভর্নর কিন্তু পদত্যাগ করে চলে গিয়েছিলেন, কিন্তু তাদের স্বাধীনতা খর্ব করেননি। তো আমাদের দেশে ওই ধরনের লোককে তো গভর্নর কমই করা হয়, আগে হয়েছেন, এখন হচ্ছেন না। কারণ সিভিল সার্ভিস থেকে যারা আসেন তারা কিন্তু সরকারের কথা শুনতেই অভ্যস্ত, কিন্তু সরকারকে কথা শোনাতে অভ্যস্ত না। সেই জন্য এখানে আপনি ব্যাংক অফ ইংল্যান্ডে দেখেন বা বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকে এমন লোককে দেওয়া হয় যারা অত্যন্ত জ্ঞান সম্পন্ন এবং তারা নিজের ক্ষমতাটুকু প্রয়োগ করতে শেখেন, তারা সরকারের অনুমোদনে চলেন না। আরও যদি বলেন তাহলে বলবো যে বাংলাদেশ ব্যাংক অর্ডারে 7 নম্বর ধারায় ছিল খুব বিশেষ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলাপ আলোচনা করতে পারবেন, কিন্তু 2004 সালে সেই ধারাটি অমিট করা হয়। অর্থাৎ এখন আইনত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলার অধিকারও সরকারের নেই। সেইখানে বাংলাদেশ ব্যাংকে পর্যদস্ত করে পদানত করে সরকার তার নিজস্ব ক্ষমতা চাপিয়ে দিচ্ছে। এই জন্য আমি মনে করি সরকার যদি সত্যি সুশাসন করতে চান, মুখে বললে তো হবে না, সেই জন্যে তাদেরকে প্রদর্শন করতে হবে যে বাংলাদেশ ব্যাংক তার মতন কাজ করতে পারছে। খন্দকার ইব্রাহিম খালেদ স্যার, আরেকটা প্রশ্ন আপনাকে করতেই চাই। সেক্ষেত্রে এখন এই ফার্মার্স ব্যাংকের ঘটনাটি যে জায়গায় আছে, এখান থেকে এটি আদালতে গড়িয়েছে, বিষয়টা নিম্ন আদালত, উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালত সব জায়গায় যাচ্ছে। এই জায়গায় একটা তো আদালতের প্রক্রিয়া, তার বাইরে থেকে ব্যাংকিং খাতকে বাঁচানোর জন্য বা এরকম উদাহরণ যেন তৈরি না হয়, সেজন্য কি করা যেতে পারে আপনার পরামর্শ শুনতে চাই। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক অনেক ধন্যবাদ। ফার্মার্স কেলেঙ্কারি নিয়ে কথা বলছি আমরা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ডক্টর খন্দকার ইব্রাহিম খালেদ আছেন আমাদের সঙ্গে। স্যার, আপনার কাছে প্রশ্ন ছিল এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি, যদি 1 মিনিট একটু বলেন, আমরা একদম শেষ সময়। উত্তরণের প্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা। তাদের ব্যাপারে সরকার একেবারেই কোনো নির্দেশনা দেবে না, তারা নিজস্বভাবে চলবে এবং উপযুক্ত যারা নাকি ব্যাকবোন আছে এরকম গভর্নর, ডেপুটি গভর্নর ওখানে নিয়োগ করা। আমি বলতে পারি, আমি যতক্ষণ ছিলাম বাংলাদেশ ব্যাংকে 34 জন কমার্শিয়াল ব্যাংকের ডাইরেক্টরকে আমরা বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বলে অপসারণ করেছিলাম। আপনি দেখেন গত 10 বছরে বর্তমান বাংলাদেশ ব্যাংক কয়জন ডিরেক্টরকে অপসারণ করেছে, অথচ অনিয়মিত আগের চেয়ে এখন অনেক বেশি। এটি প্রথম কাজ এবং এটি বাংলাদেশ ব্যাংকের নিজের থেকে হবে না, এটি সরকারকে করতে হবে। ঠিক মা যেমন শিশুকে নিজস্বভাবে চলার মতন উপযুক্ত পার্সোনালিটি গ্রো করতে দেয়, ঠিক সেই রকমের সরকারের উচিত হবে এই অতি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনকে
তার নিজস্ব আইন যাতে নিজেরা করতে পারে সেটি করা। এরপরে আরেকটি করা যেতে পারে যে যে ঘটনাগুলো ঘটেছে এগুলোর বিচার। হ্যাঁ, একথা ঠিক আগে বলা হয়েছে যে কোনোটাই তো এখন পর্যন্ত বিচার হয়নি এমন তো না, তা ঠিক, শাস্তি হয়নি একথাও ঠিক, যেমন আবার বিচার অনিষ্পন্ন থেকে যাচ্ছে এটাও ঠিক। তা আমি সেই জন্য বলবো যে কেয়ামত পর্যন্ত বিচার অনিশ্চিত রেখে বলবেন যে হ্যাঁ বিচার অবিচার তো হয়নি, এটি বোধহয় খুব যুক্তিসঙ্গত কথা না। সেই জন্য হাইকোর্টে ব্যাংকের জন্য স্পেশাল বেঞ্চ গঠন করতে হবে, যেখানে ব্যাংকের বিষয়গুলি শুধু বিচার হবে, তাহলে তড়িৎ গতিতে বা দ্রুত গতিতে। জি, আমি একটু ডেপুটি অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মহোদয় আছেন মুরাদ রাজা, আপনি নিশ্চয়ই শুনছিলেন খন্দকার ইব্রাহিম খালেদকে, যে উনি বলছেন কিয়ামত পর্যন্ত যদি বিচার চলে সেটি একটি কষ্টের জায়গা, এবং পাশাপাশি উনি একটি পরামর্শ দিচ্ছেন যে হাইকোর্টে একটা স্পেশাল বেঞ্চ করা সম্ভব কিনা, সেই বিষয়টি নিয়ে আদৌ সম্ভব কিনা। আমি উনি বোধহয় জানেন না, বাংলা হাইকোর্টের মধ্যে আমাদের দুর্নীতি দমনের জন্য একই নেই, দুইটাই বেঞ্চ আছে দুর্নীতি দমনের মামলাগুলি শোনার জন্য। আর তাছাড়া এছাড়াও ব্যাংকিং খাতের উপরে আলাদা ইয়া আছে আপনার। আর উনি যে বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে কতগুলি হাইপোথেটিক্যাল এলিগেশন আনছে, যেগুলি আমার কাছে জানা নেই, উনি নিজেও বলতেছেন এগুলি সার্কামস্টেন্সিয়াল, এটার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, যে কারণ এই ধরনের হাইপোথেটিক্যাল এলিগেশনে আমার কোনো আনসার নেই। আর তাছাড়া এটা আমার বিষয়ও না। আপনারা এখানে বাংলাদেশ ব্যাংকের কাউকে যদি আজকে আনতেন, হয়তো তার কাছ থেকে শুনতে পেতেন যে তাদের এরকম কোনো তাদের বাধা আসতেছে কিনা সরকার থেকে। তবে অর্থ ঋণ, ব্যাংকিং খাত, দুর্নীতি দমন, এসবের ব্যাপারে স্পেশাল বেঞ্চ হাইকোর্টে আছে, এবং দুর্নীতি দমনের উপরেও একাধিক বেঞ্চ আছে, অর্থ ঋণের উপরেও একাধিক বেঞ্চ আছে, এবং ব্যাংক কোম্পানিজ আইনের মামলা শোনার জন্য বেঞ্চ। এটা আজীবন যে কথাটা বলছেন, এটা আমি আবার আমার প্রথমে যা বলেছিলাম সেটাতে ফিরে যেতে চাচ্ছি। আমাদের বিচার নিশ্চিত করাটা প্রথম কাজ। ওই যে জাস্টিস হারিড জাস্টিস বাড়ির, ওইটাতেও পড়তে চাই না আমরা, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাই পড়তে চান। কোর্ট, আমাদের আদালত অত্যন্ত সংবেদনশীল এবং অত্যন্ত এই ব্যাপারে সজাগ। আমরা প্রাণ চেষ্টা করি। এটা একটা বিশ্বব্যাপী একটা সমস্যা যে আমাদের মামলার জট, এটা আমরা জটের মধ্যে থাকি, এবং আমাদের এক পক্ষের আইনজীবী যেটা আমাদের খোরশেদ আলম সাহেব বলেছেন, তারা চেষ্টা করেন দেরি করতে, আমরা চেষ্টা করি এবং তাড়াতাড়ি করতে, এবং ওনারা অনেক মামলা ফাঁক ফোকর দিয়ে হয়তো স্টে করান, সেই স্টে আমরা ব্রেকেট করি, আবার যায় কেস শুনানি, এবং অনেক ক্ষেত্রে কিন্তু উচ্চ আদালত বিশেষ করে অ্যাপেলেট ডিভিশন টাইম ফ্রেম দিয়ে দেন যে দিনের মধ্যে শুনানি শেষ করতে হবে। এবং আপনারা জানেন হলমার্ক এবং বেসিক ব্যাংক এই ধরনের বিভিন্ন কর্পোরেট কেসে আমরা অলরেডি পানিশমেন্ট হয়েও গিয়েছে, কিছু যে হচ্ছে না সেটা না। বিশেষ মামলায় আপনার একটা উদাহরণ দিতে পারেন না যে চলে গেছে, বেঁচে গেছে। আমি আশা করি আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই। আমি তুমি আশ্বস্ত করতে চাই যে এই ব্যাপারে বিচারহীনতা বা বিচার বিলম্ব হবে, বিচার পাবে না, এই ধরনের আশঙ্কা আপনারা করবেন। আমরা আপনার কথার উপরে আস্থা রাখতে চাই। আলী ইমাম মজুমদার সাহেব, আপনি নিশ্চয়ই এই বিচারিক প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনাটা শুনছিলেন। এটা একটা দারুণ বিতর্ক যে একটি মামলারও বিচার শেষ হয়নি, তার মানে তো বিচার হয়নি, আবার যেহেতু বিচার শেষ হয়নি তার মানে বিচারহীনতা তৈরি হয়েছে, সেটিও বলা যাচ্ছে না। ফলে আপনি আগের বারই সমত একটা রাজনৈতিক সদিচ্ছার কথা বলছিলেন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন, এই বিষয়গুলো আলোচনা। আপনার এক নম্বর পরামর্শটা কি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য? আমি এই ব্যাপারে যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক আইন দ্বারা গঠিত একটা স্বায়ত্তশাসিত সংস্থা, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। এখন এখানে বাইর থেকে হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক অথবা সিভিল সার্ভেন্ট হোক, একজন গভর্নর মাঝে মধ্যে নিয়োগ দেওয়া হয়, কোনো কোনো সময় ব্যাংকেরও নিয়োগ হয়েছে। এছাড়া বাকি সবাই কিন্তু বাংলাদেশ ব্যাংকের লোক। ডেপুটি গভর্নর অবশ্য ব্যাংকার হিসেবে আসে। সেখানে তারা তাদের দায়িত্ব পালন করতে তাদের প্রতিবন্ধকতা কোথায়, এটা কিছুটা ইব্রাহিম সাহেবের কথার মধ্যে জিনিসটা এসেছে। আসলে সরকারের সদিচ্ছা লাগবে। আমাদের যতগুলি সংস্থা আছে
এমনকি সাংবিধানিক সংস্থা কতগুলি সহ এগুলিও কিন্তু সক্রিয় হতে পারে না সরকারের সদিচ্ছা ছাড়া। কারণ আমাদের সংবিধান ক্ষমতার কেন্দ্রবিন্দু করে রেখেছে একটি মাত্র প্রতিষ্ঠানকে, একজন মাত্র ব্যক্তি। সুতরাং ওইখান থেকে জোরালো কোনো চাপ না আসলে এই দেশে কোনো কিছুই হয় না বলে আমরা দেখছি। জি এটা দুর্ভাগ্যজনক। এটা দীর্ঘদিন ধরে এই অপসংস্কৃতিটা চলে আসছে। আমরা একদম শেষ সময় আমরা একটু খুরশিদ আলম খান আপনার কাছে শেষ সময় যেতে চাই, আপনি আমাদেরকে কোনো আশার বাণী শোনাতে চান কিনা? কারণ আমরা জানি এই মামলাটা নিয়ে আপনারা ফাইট করছেন বলেই মামলাটা এখনো টিকে আছে। ফলে এটির ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে আপনি কতখানি আশাবাদী? কারণ আপনি নিশ্চিতভাবে জানেন যে এই মামলাটিতে যদি ন্যায় বিচার হয় তাহলে সেটি পুরো ব্যাংকিং সেক্টরে, অর্থনৈতিক সেক্টরে একটা দারুণ বার্তা দিবে, ঠিক বিপরীতটা হলে অশুভ একটি বার্তা দিবে। আশ্বাস দিচ্ছি, অনেকগুলি মামলায় সাজা হয়ে গেছে, যেমন বিসমিল্লাহ গ্রুপ, আল আরাফা ইসলামী ব্যাংক, সেটা আগে অন্য নামে ছিল, সেই ব্যাংকের অনেকের সাজা হয়েছে। এবং এই মামলাগুলো আমরা যেভাবে চেপে ধরে রাখছি, আপনারা নিশ্চিত থাকতে পারবেন খুব সহসা ভালো রেজাল্ট পাবেন। এবং 159 কোটি ফার্মার্স ব্যাংকের যেই মামলাটা বিশেষ জজ আদালতে সাক্ষী চলছে, সেটা হাইকোর্টের ডাইরেকশন আছে 8 মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য। কাজেই হতাশ হওয়ার কিছু নাই। মিস্টার ইব্রাহিম খালেদ অত্যন্ত দেশপ্রেমিক লোক বলেই উনি এই কথাটা উচ্চারণ করছে। আমরা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে কি না, আমি ওনাকে খুব শ্রদ্ধাবনত চিত্তে বলছি, স্যার ওয়েট অ্যান্ড সি, আমাদের উপর বিশ্বাস রাখুন, আপনার জীবদ্দশায় আমরা আপনাকে রেজাল্ট দিয়ে যাবো ইনশাল্লাহ। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব খুরশিদ আলম খান, অনেক ধন্যবাদ জনাব আলী ইমাম মজুমদার, অনেক ধন্যবাদ খন্দকার ইব্রাহিম খালেদ এবং অনেক ধন্যবাদ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জনাব মুরাদ রেজা। দর্শক, আমাদেরও প্রত্যাশা এই ফার্মার্স ব্যাংক কেলেঙ্কারির যে ঘটনা, এর পেছনের মানুষরা যতই শক্তিশালী হোক সেটি নিশ্চয়ই রাষ্ট্র বা আইনের চেয়ে শক্তিশালী নয়। এবং বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে প্রকাশ্য এবং ঘোষিত অবস্থান বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি, সেই জায়গাটি থেকে সরকার নিশ্চিতভাবেই এই মামলাটিরও একটি ভালো সুরাহা করার জন্য কার্যকর উদ্যোগ নেবেন, সেই প্রত্যাশা এদেশের কোটি মানুষের। সেই প্রত্যাশা আমরাও শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।